তারপরও রেকর্ডিং থাকলে একটু সুবিধা হয়, ধরেন ক্লাস হয়তো করলাম। ক্লাস রেকর্ডিং হচ্ছে। ও তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু কতদিন পর্যন্ত রেকর্ডিং চলবে এটা আসলে নিশ্চয়তা নাই। রাজু ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। আপনারা তো খুঁজে পাচ্ছিলাম না, আপনি টাইমলি আসবেন, আপনি কেন লেট করেন? না আসছি তো, টাইম তো একটু আগে দিয়ে জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি গ্রুপে দিলাম, আমি এখান থেকে ছবি আর কোনোভাবে পোস্ট করতে পারছিলাম না, আপনি একটু গ্রুপ থেকে দেখেন। হ্যাঁ। হোয়াটসঅ্যাপ থেকে দিলাম, হোয়াটসঅ্যাপে দিলাম। 7 খ, জি স্যার 7 খ। দ্য লিমিটেশন অ্যাক্টের বিধানানুসারে একটি চলমান মোকদ্দমায় নতুন বাদী। ওইটা ক ভাইয়া, খ দেখেন কে এল এর বিরুদ্ধে ওইটা বলছে আপু। ও আচ্ছা, আমি তো গ দেখতেছি। স্যার ভাইয়া স্যার 14 ধারা হবে বুঝতে পারছি, কিন্তু ভালো করে গুছায় লিখতে পারতেছি না। এই যে দেখেন, কে এল এর বিরুদ্ধে মোকদ্দমা করার জন্য 12/7/2024 তারিখ সংশ্লিষ্ট আদালতে আর্জি জমা দেন, কিন্তু কোর্ট ফি পর্যাপ্ত না হয় সেরেস্তাদার আর্জিটি রেজিস্ট্রিভুক্ত করেননি। পরবর্তীতে 4/7/2024 তারিখে দেখা যায় যে মোকদ্দমাটির তামাদির সময় অতিক্রান্ত হয়ে গেছে। এক্ষেত্রে আরজিটির আইনগত পরিণতি কি? দ্য লিমিটেশন অ্যাক্ট এর বিধান অনুসারে উত্তর দিন। এই যে এখানে দেখেন, এল এর বিরুদ্ধে মোকদ্দমা করার জন্য 2/7/2024, আর পরবর্তীতে গেল 4/7/2024-এ। আর এখন এখানে সমস্যাটা কোনটা? যে কোর্ট ফি ছিল না। কোর্ট ফি না থাকার কারণে মামলাটি নেয়নি। এখন এর আইনগত ফলাফল কি হবে? স্যার এখানে তো কোর্ট ফির বিষয়টা হচ্ছে মামলাটা খারিজ হয়ে গেল, এটা একটা ডিক্রি হলো, কিন্তু সংশোধনীর জন্য তো কোনো নির্দিষ্ট সময় দিল না তাকে। 1 2 নাম্বার কথা, যদি সংশোধনীর ব্যাপারটা না আসে তাহলে সিপিসি থেকে যদি আমি কাউন্ট করি তাহলে মামলাটা খারিজ হলো, মানে এটা একটা ডিক্রি, এটার বিরুদ্ধে আপিল করা যাবে। কিন্তু এটা তো তামাদিতে যেহেতু আসছে, তার মানে আমাকে 14 ধারা দিয়ে দরখাস্তটা করতে হবে কি? আমি ঠিক বুঝতে পারছি না স্যার। দাঁড়ান আমি একটু দেখে নিই। এখানে যেহেতু কোর্ট ফি নাই, কোর্ট ফি দেয় নাই, কোর্ট ফি দেওয়ার দায়িত্ব একজন অ্যাডভোকেটের। এখন 14 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? যে ক্ষেত্রে আপনার এখতিয়ারভুক্ত আদালত নয়, মানে এখতিয়ারবিহীন আদালতে সৎ বিশ্বাসে যদি দায়ের করে থাকে, সৎ বিশ্বাসে যদি কোনো মামলা মোকদ্দমা দায়ের করে থাকে, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা তো আপনার এই 14 ধারার এই যে বিধানটা আছে, এখানে কোর্ট ফির বিষয়টা তো এরকমের আসবে না। কোর্ট ফির বিষয়টা যে আদালতের এখতিয়ার নাই, এটার সাথে রিলেটেড না। এখানে তাহলে কি হবে স্যার, অ্যানসারটা কিভাবে করব? নেই, তোমার কোনো এটাতে কোনো ইয়ে আছে বা এই প্রশ্নের উত্তর জানা আছে? ভাই এটা কততম বিজনেসের প্রশ্ন?
2023 বলতেছে। এটা হচ্ছে 1700 বিজিএস এর প্রশ্ন লাস্ট বার। ভাই আমি যতটুকু বুঝি এই কোশ্চেনটা হচ্ছে 14 ধারার ভিতরে না মেবি, তারপরে হয়তো সুজনদের কাছে নতুন বই আছে, ওরা চাইলে সমাধান দেখে নিতে পারে। এটা তো আপনার 3 ধারার ওইখানেই চলে যাচ্ছে, কারণ একটা মামলা কখন দায়ের করা হয়, যখন উক্ত মামলা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয়। যেমন হচ্ছে যে মামলার ক্ষেত্রে আদালতের সেরেস্তাদার তার কাছেই যখন আমি আর্জি দেবো, সেটা যথাযথ জায়গায় দাখিল করা হয়েছে বলে গণ্য হবে, অর্থাৎ আমার মামলা দায়ের করা হয়ে গেছে। এখন সে যদি তার গাফিলতির জন্য না করে, সেটা তো আর আমার দায় না। আমি পরবর্তীতে যে আবার আদালতের কাছে এর জন্য সময় প্রার্থনা করতে পারবো, কারণ আমি আমার কাজ সঠিকভাবে করছি। না আপু, উনি তো ওনার কাজ ঠিকভাবে করেন নাই, উনি তো কোর্ট ফি দেন নাই, রেজিস্ট্রি করেনি সেরেস্তাদার। সেরেস্তাদারও তো তার দায়িত্বটা পালন করলো, কারণ হচ্ছে সেরেস্তাদার যখন দেখলো যে কোর্ট ফি নাই তখন তিনি রেজিস্ট্রি করেন। আর তামাদিতে বাড়িতে হচ্ছে ওই 2 দিনের মধ্যে, 2 সাথে সে তো যখন হলো সেরেস্তায় দেয় তখন তো তামাদি ছিলই, আর 4 সাথে যখন দেখছে মানে 2 দিন মাঝখানের মধ্যে তার তামাদিটা চলে গেল। কিন্তু আর 2 সাথে যখন দেয় তখন তার তামাদি ছিল, কিন্তু সেরেস্তাদার হলো ঠিক মতো কোর্ট ফি না দেওয়ার জন্য রেজিস্ট্রি করে নাই। আর 4 সাথে যখন ফেরত দিয়েছে তখন বলছে যে তামাদি বাড়িতে হয়ে গেছে। ব্যাপারটা 2 দিনের মাত্র। আর এখানে মামলার ক্ষেত্র যেহেতু আপিল বা অন্য কিছু না। আর 3-এ যদি আপনি বলেন যে সঠিক আদালতে প্রেরণ করলে সেটাকে সঠিক সময়ে প্রেরণ বলে ধরা হবে, তাহলে 2 তারিখে যখন সে দিয়েছে তখন সে সঠিক আদালতে প্রেরণ করেছে এবং সঠিক জায়গায় প্রেরণ করেছে, আমি এটা মেনে নিলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা তো ওই মক্কেল বা অ্যাডভোকেটের গাফলতির কারণে সে কোর্ট ফি দেয়নি। এইটা হচ্ছে আমি যদি সিপিসির দিকে চিন্তা করি তাহলে এটা হচ্ছে ডিগ্রি আকারে খারিজ হয়েছে, মানে আচ্ছা, রেস জুডিকাটা। এটার হচ্ছে আপনার সমাধান আছে, দাঁড়ান। এটার সমাধান হচ্ছে সুজনদের কাছে বই আছে, ওদের বইয়ে সমাধান দেওয়া আছে, সুজন একটু দেখে বলে দেন। বিষয়টা হলো আপু, বিষয়টা হলো যে আপনার এই কোর্ট ফির বিষয়টা, এইটা তো আপনার কোনো হইতে পারে না, কোনো আপনার ডিফেন্স হইতে পারে না। কোর্ট ফি দেওয়ার যে গাফলতিটা, এটা তো একজন আইনজীবীর, কিন্তু এইটার জন্য কোর্ট ফি নাই, দিতে পারে না, এই ব্যর্থতার জন্য যে মামলার তামাদির মেয়াদ গণনায় স্টপ থাকবে বা আইনগত কোনো কার্যধারার সাথে ইনক্লুডেড হবে, এরকমের কোনো কিছু না। তাহলে এটা 9-এ চলে যাবে। তা আমাদের নির্ধারিত থাক মানে চলমান আছে, কাজে শেয়ার করতে পারবে না নতুন করে। আপু 9-এর কথা হলো যে এটা আপনার যে 6 ধারা আর 8 ধারার সাথে 9 ধারা কানেক্টেড, ওইটা হলো তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে। আর এখানে তো আপনার ধরেন যে এই যেটা বলতেছে যে কোর্ট ফি ছিল না, কোর্ট ফি না থাকার কারণে পরবর্তীতে সে মামলাটি গ্রহণ করে নাই। ভাই এখানে একটা আমি কারণ দেখাতে পারি যে যেহেতু 7-11 অনুযায়ী আদালতের বিবেচনামূলক সময় ব্যয় 20 দিন পর্যন্ত একটা সময় দেওয়া হয় কোর্ট ফি সংশোধন করার জন্য, সেক্ষেত্রে সেটাকে আমি যদি কজ হিসেবে এখানে আমি যদি উল্লেখ করি, সেক্ষেত্রে তো মামলা তামাইতে হচ্ছে না, বাড়িতে হচ্ছে না। হ্যাঁ, এটা হতে পারে, এটা একটা রিজন হতে কারণ পারে। কারণ আদালত তো সময় দেয়া হয় সিবিসির 7-11 অনুযায়ী, আদালতের সময় বা 21 দিন যে কোনো একটা। এক্ষেত্রে আমি যে এটা উল্লেখ করে আনসারটা করি, সেক্ষেত্রে তো মামলা খারিজ হচ্ছে না। আদালত সময় দেয় নরমালি, যেহেতু আইন এটা উল্লেখ আছে, বিধান আছে যে সময় দেয়া লাগবে। হ্যাঁ, এখানে এখানে তোমার যে যদি এই কোর্ট ফি না দেয় না করে, সেক্ষেত্রে আদালত জেনারেলি সময় দিয়ে থাকে। ভাই ভাই যদি এই ক্ষেত্রে যদি করে, সেক্ষেত্রে সময় মঞ্জুর করতে পারে, সময় মঞ্জুরের জন্য আবেদন করে সমাধান চাইতে পারে। ভাই আমার কাছে 1700 বিজিএস এর কোশ্চেন আছে, বুঝছেন? আমি সামনে নিয়ে করতে পারে, পরবর্তীতে বিলম্ব মওকুফ সহ মামলার আর্জিটা হয়তো করতে পারবে, বিলম্ব মওকুফ সহ। তাহলে ওই বিলম্ব মওকুফটা তো স্যার 14 ধারা অনুসারে দিতে হবে, কারণ যেহেতু মামলার ক্ষেত্রে বিষয়টা। সুজন কি সমাধান পাইছিস? ভাই হচ্ছে প্রশ্নটা আমার সামনে আছে, মনে হয় আমার কাছে অ্যান্সারও আছে। যদি প্রশ্নটা আরেকবার একটু বলেন আর কি, আমি প্রশ্নটা শোনার পরে আমি অ্যান্সার বলছি আর কি, আমি এখানে কি আছে এটা বলতে। এটা কত সালের প্রশ্ন আছে? এটা 17 সালের বিজিএস, 17তম বিজিএস।
ভাই আপনি প্রশ্নটা আরেকবার বলেন, আমি অ্যান্সার বলছি এখান থেকে দেখে সমাধান জাস্ট। কারো কাছে 17 বিজিএস এর উত্তর আছে? প্রশ্নের উত্তর? আচ্ছা ভাই হচ্ছে মিউট করেন, আমি বলছি ওই না হলে হচ্ছে কথা রিপিট হয়, মিউট করেন। ভাই আমার কাছে তো আছে, কথা কি শোনা যাচ্ছে না নাকি? আমি অনেকবার বলছি তো। হ্যাঁ তোর কথা শোনা যাচ্ছে। এই যে কে এল এর বিরুদ্ধে মোকদ্দমা করার জন্য 2/7/2024 তারিখ সংশ্লিষ্ট আদালতে সেরেস্তায় আর্জি জমা দেন, পাইছিস এই কোশ্চেন? হ্যাঁ পাইছি, আমার কাছে আছে। আমি প্রশ্ন হ্যাঁ তাইলে এবার এর উত্তর কর। আমি অ্যান্সার করছি তাহলে, ঠিক আছে? সবাই শোনেন। তোরটা অ্যান্সার শোনা যায় না, অ্যান্সার। সুজন, তোমার কথা ক্লিয়ার বোঝা যায় না, একটু ক্লিয়ার করে বলো। ভাই আমি ল্যাপটপে ক্লাস করতেছি তো, আমি কি ছবি তুলে গ্রুপে দিয়ে দিব? তুমি ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। তোমার সেটাই কথা ভালো হয়, তুই সেটাই ভালো হয়। এখন বল। আচ্ছা আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিলাম ভাই, তাহলে নাকি বলবো হ্যাঁ। আমি? আমি উত্তরটা পড়ে শোনাচ্ছি গ্রুপ থেকে। জি, জি। এ বাদী হিসাবে বিবাদী বি এর বিরুদ্ধে সহকারী জজের নিকট মোকদ্দমা দায়ের করে। গত 24/8/2013 তারিখে মোকদ্দমা খারিজ হয়। উক্ত খারিজ আপু, এটা তো আদেশের উত্তর বিরুদ্ধে না। জেলা এটা অন্যটা আপু, এটা অন্যটা। আমি অ্যান্সার পাঠিয়ে হ্যাঁ দিচ্ছি ভাই। গ্রুপের দিকে সুজন দিবে। এইটা কে উত্তর দিল তাইলে? এটা উত্তর না, এটা প্রশ্ন দিবেন। ভাই আচ্ছা এটা নিবিড় ওই 3 ধারা নিবিড় নামে অনুসারে কেউ একজন আদালত। পাঠাইছে। ভাই সোহেল ভাই, হ্যালো, শুনতে পান ভাই? জি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা এটা 3 ধারা অনুসারে আদালত আর্জি প্রত্যাখ্যান করবে না, বরং 2/7/2024 তারিখে মোকদ্দমাটি দায়ের হয়েছে মর্মে গণ্য হবে এবং আদালত আর্জিটি গ্রহণ করবে। কারণ 3 ধারা অনুসারে কোনো মোকদ্দমা দায়ের করা হয়েছে মর্মে বিবেচিত হবে যখন উপযুক্ত কর্মকর্তার নিকট আর্জি দাখিল করা হবে। যে উপযুক্ত আদালতের শেষে তো উপযুক্ত কর্মকর্তা নিকট আর্জি দাখিল মানে সেটা যথার্থ রূপে হয়েছে। হ্যালো, হ্যাঁ আরফিন আপু, আপনি একটু পড়েন। এই যে গ্রুপে দিয়েছি আমি, দেখেন এবার দিয়েছি আমি। বিষয়টা ক্লিয়ার হয়েছেন? আরফিন আপু? স্যার আমি পড়তেছি, আমি পড়ছি, আপনার কথা কন্টিনিউ করেন, পড়ে আমি আসছি আবার। হ্যাঁ, বিষয়টা সবাই একটু পড়েন। আর আমি পড়েছি, দেখলাম এটা হলো যে আদালতের যে ফেরেস্তা, আমরা কি জানি, এই যে আদেশ 7, রুল 11 বা বিধি 11, যদি কোর্ট ফি অপর্যাপ্ত হয় তাহলে এই কোর্ট ফি দাখিলের জন্য 21 দিন সময় দিবে। 21 দিন সময়ের মধ্যে যদি কোর্ট ফি দাখিল না করে, তারপরে হইলে আপনার কি করবে, তারপরে আর কি আর্জি খারিজ করতে পারে। এখন আদালতের সেরেস্তাদার উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিচারক না থাকলেও সেক্ষেত্রে সেরেস্তাদারের যে আছে, পেশকার আছে বা সেরেস্তাদার, উন্ডা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অফিসের সকল কাজগুলো করতে পারে বা করে। আর মামলা যখন দায়ের করবেন,
মামলা যখন দায়ের করবেন তখন কিন্তু এই মামলাটার সেরেস্তাদারের কাজ দেওয়া লাগে আগে। সেরেস্তাদারের কাজ দেওয়ার পরে বা পেশকারের কাজ দেওয়ার পরে তারপরে পরবর্তীতে হিয়ারিং এর সময় বিচারকের কাছে দেওয়া হয়। আর কিন্তু মূল যে এন্ট্রি করা বা মূল যে গ্রহণ করা সেটা সেরেস্তাদারই করে থাকে বা পেশকার করে থাকে। ভাই ওই অর্ডার 4-এর বিধি 1-এ কিন্তু বলা আছে আদালত বা এই উদ্দেশ্যে নিযুক্ত অন্য কোনো কর্মকর্তা, তার মানে সেরেস্তাকে কিন্তু বোঝাচ্ছে, এটা হ্যাঁ, আইনে কিন্তু উল্লেখ আছে। জি এই জি অর্ডার 4-এর 1-এ উল্লেখ আছে যে অন্য কোনো কর্মকর্তা এই উদ্দেশ্যে নিযুক্ত, মানে হলো আর্জি গ্রহণের জন্য নিযুক্ত অন্য কোনো কর্মকর্তা, অর্ডার 4-এর 1-এ আছে। হ্যাঁ, দেওয়ানি মামলা তো দায়েরই করতে হচ্ছে সেরেস্তাদারের কাছে, আরজি তো আর জজের কাছে কেউ দেয় না, আরজি তো দেয় সেরেস্তাদারের কাছে, সেই তো উপযুক্ত ব্যক্তি। হ্যাঁ, সে উপযুক্ত ব্যক্তি। স্যার বুঝলাম, হ্যাঁ, কিন্তু এখানে যে যে বিলম্বটা মৌকুব, লাস্ট লাইনটা দেখেন স্যার, বিলম্ব মৌকুব করে আর্জি সংশোধনের করে আবার পুনরায় দিবে। তাহলে তামাদিতে যেহেতু স্যার কোশ্চেনটা আমাদের, তাহলে তামাদির একটা ধারা তো আনতেই মানে আনা উচিত আমাদের, আমার কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু মামলা, আমার মনে হয় 14 নম্বর ধারাটা উল্লেখ করাই যায়, বিলম্ব মৌকুবের বিষয় যেহেতু আপু, আসছে। আপনি তো আমাদের 3 ধারা উল্লেখ করেন, কিন্তু 14 কেন আনবেন আপু? তা আমাদের 3 ধারা আমি আনবো, আমার কোনো আপত্তি নেই আপু, আমার কথা বোঝেন। আমি সঠিক জায়গায় মামলা করতেছি, তখন তামাদির মেয়াদটা আমার আছে, এই ব্যাপারে আমার 3 ধারাতে কোনো আপত্তি নেই। করলাম, করার পরে 21 দিনের এখানে যেমন কোশ্চিন অ্যান্সারটাতে কিন্তু বলতেছে যে সঠিক আদালত যে সময়টা, সেই সময়ের মধ্যে সংশোধন করতে হবে, সেই সময়টা কিন্তু এখানে দেয় নাই বলেই খারিজটাকে আমরা আইনগত ফলাফল করছি, আনছি না, বলছি যে না খারিজ হবে না, আমাদের উত্তরটা তো খারিজ হবে নার পক্ষেই আসতেছে। এখানেও আমি ঠিক আছে, কিন্তু ওই যে বিলম্ব মওকুফ, বিলম্ব মওকুফটা আমি কোন বেসিসে চাইবো, আপনি আমাকে এই কথাটার উত্তরটা দেন। আপু আমি বলি শোনেন, বিলম্ব মওকুফের বিষয়টা এখানে আপনার তামাদি আইনের, এই যে ধরেন আপনি যে কোনো একটা মামলা দায়ের করবেন, মামলা দায়ের করার পরে সেটা আপনার ডিগ্রি জারি হোক, ডিগ্রি জারি বা অন্যান্য যে কোনো মামলা হোক, একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের পরে যদি আপনি যদি কোনো মামলা দায়ের করে থাকেন, সেই ক্ষেত্রে যদি তামাদির মেয়াদ যদি শেষ হয়ে যায়, তখন আপনি অবশ্যই বিলম্ব মওকুফ সহ আবেদন করতে পারবেন। অনেক কিছুই আপু আপনাদের এই সরাসরি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় না, প্রেসিডেন্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়। আইনের বাইরেও প্রেসিডেন্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়। কাস্টম ইজ মোর পাওয়ারফুল দেন ল। ইভেন আপনার এই যে অনেক অমীমাংসিত বিষয় উচ্চ আদালতের সিদ্ধান্ত দ্বারা প্রতিনিয়ত পরিবর্তন হয়, আর আদালতে আপনার এইগুলো ওরও হয়। তো বিলম্ব মওকুফ এই মামলা দায়েরের ক্ষেত্রে করা যাবে, বিলম্ব মওকুফের আবেদন করা যাবে। আচ্ছা স্যার, ভাই তাহলে আমি বুঝছি। একটা ছবি দিছি হোয়াটসঅ্যাপে, লাস্টে যেটা দিছি দেখেন, আমার বইতে এটা কেমন করে দিছে, এত জটিল কিছু করেননি, শুধু দেখেন একটু ভাই, ভুল টুল আছে নাকি। লাস্টেরটা হ্যাঁ, লাস্টে 2টা ছবি দিছি আমি, 2 পেজই, এই একটা কোশ্চেন 2 পেজে গেছে তো। স্যার ওই কথাটাই উল্লেখ করছে যে সঠিক আদালতে দায়ের করা হচ্ছে, কাজে মামলাটা খারিজ হবে না আর কি। স্যার বুঝেছি, আমি অ্যান্সারটা আমি আমার মতো করে বুঝেছি, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। এখানে এই তামাদি আইনের 3 ধারা, এই যে উপযুক্ত কর্মকর্তার নিকট প্রদান করা, এইটাই হলো মূল
ধরে আর কি আপনার প্রশ্নটা করা হয়েছে। এখানে আরো কয়েকটা ক্ষেত্র উল্লেখ আছে, দেখবেন 3 ধারাতে এই নাবালকের ক্ষেত্রে ইভেন অন্যান্য কয়েকটা ক্ষেত্রে বলা আছে যে কোন সময় মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হইবে। এখানে দেখবেন যে নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে কি হবে, যখন মামলা করার অনুমতি পাওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার নিকট দরখাস্ত করা হয়। আবার দেখেন অপ্রাপ্ত অবসানপ্রাপ্ত কোম্পানির ক্ষেত্রে যখন আদালতের নির্দেশে একটি কোম্পানির অবসান হয়েছে তখন ওই কোম্পানির নিকট যদি কোনো ব্যক্তির দাবি থাকে তাহলে ওই ব্যক্তি কর্তৃক সরকারি অবসায়কের নিকট কোনো দাবি সংশ্লিষ্ট আবেদন পেশ করলে মামলা দায়ের হয়েছে বলে গণ্য হইবে। সাধারণ ব্যক্তির ক্ষেত্রে দেখেন আর্জি উপযুক্ত কর্মকর্তার নিকট উপস্থাপন, যখন মামলার আর্জিটি উপযুক্ত কর্মকর্তার নিকট দায়ের করা হয়েছে বলে তখন একটা মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হইবে। আমি এর আগে যখন পিলিতে বলছিলাম তখন বলছিলাম যে 3 ধারার এই যে 3টা ব্যাখ্যা আছে, এই 3টা একটু ভালো করে পড়বেন। আর ঠিক এইখান থেকে আর কি এই মামলাটা এই প্রশ্নটা করা হয়েছে, এইটাকেই মেন ফোকাস। এর আগে যে বই থেকে একটা সলিউশন সলভ দেওয়া হয়েছিল ওটা কোন বই? ওইটাতে বেশ ক্রিটিক্যাল করে দিছে। আমরা এখন পরীক্ষার হলে মানে কোন টাইপের অ্যানসার করব? নিবিড়ের কাছে কি বই? আমার কাছে ভাই আইন পাঠ রিটেন। আইন পাঠ। আর ও দিছে কোনটা থেকে? সুজন কোন বই থেকে দিছো? সুজনের বইয়ের নাম কি? ভাইয়া ওটা লিখিত মাস্টার। ও আচ্ছা। নিবিড় কয়েকটা প্রশ্ন দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি ভাই, নিবিড়? এই যে এই মেসেজের আগে 3টা ফটো দিছে। হ্যাঁ হ্যাঁ, 10 নম্বর প্রশ্ন। এটা নিবিড় একটু জোরে জোরে পড়ো তো, আর সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। দশ নম্বর এডিশনাল ফ্যাক্ট বেসড আচ্ছা। কোশ্চেন। এ বাদী হিসেবে বিয়ের বিরুদ্ধে সহকারী জজের নিকট মোকদ্দমা দায়ের করে। গত 24/8/2013 তারিখে মোকদ্দমাটি খারিজ হয়। উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল দায়ের করা হয় এবং জেলা জজ উক্ত মোকদ্দমাটি পুনরায় বিচার করতে 12/12/2015 তারিখে বিচারিক আদালতে ফেরত দেয়। অতঃপর 7/7/2017 সালে মোকদ্দমাটি একতরফা ডিক্রি হয়। অতঃপর 2/3/2022 তারিখে বিবাদী সত্য ঘোষণা এবং উক্ত একতরফা ডিক্রি ষড়যন্ত্রমূলক, প্রতারণামূলক এবং অকার্যকর মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমাটি কি রক্ষণীয়? এই তো। হ্যাঁ, সবাই কি প্রশ্নটা বুঝতে পারছেন? ডিগ্রি যদি প্রতারণামূলক হয় বা ষড়যন্ত্রমূলক হয়, অকার্যকর মর্মে গণ্য হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মোকদ্দমার জন্য প্রতারণামূলক হয়, তাইলে এই তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কি করা যাবে? দায়ের করা যাবে। মোকদ্দমা করা যাবে। ঠিক আছে, উপস্থাপন করা যাবে। এটা কততে বলা আছে? 18তে আছে স্যার। সিপিসি ধারা 48 বলা আছে। ধারা 18তে আছে এদিকে স্যার, আর ওইদিকে 48-এ আছে। ধারা 18তে? হ্যাঁ, লিমিটেশনের ধারা 18তে প্রতারণার প্রভাব, আর ওইদিকে হচ্ছে স্যার সিপিসিতে 48 ধারাতে আছে। আপু এখানে 18 ধারাটা আসবে না, লিমিটেশন একটা 18 ধারাটা আসবে না। তাহলে সিপিসির 48 ধারা স্যার। হ্যাঁ, সিপিসি 48। তারপর এখানে আরেকটা যে স্যার 181 অনুচ্ছেদ আনতে পারি। 182 অনুচ্ছেদ। 182। হ্যাঁ, তারপরের কোশ্চেনটা নিবিড়। এইটারই তো অ্যানসার করতে পারলাম না আমরা ভাই সম্ভবত।
এইটার এই যে তোমারে বললাম না যে 48 ধারা অনুযায়ী তোমার যদি কোনো ডিগ্রিতে যদি প্রতারণা থাকে, ষড়যন্ত্র হ্যাঁ। থাকে, তাহলে এই যে নির্দিষ্ট সময় আছে, এই সময় পরেও কি করা যাবে, দায়ের করা যাবে। ঠিক আছে, ডিগ্রিটি কার্যকর করা যাবে, ভাই ডিগ্রি জারির আবেদন করা যাবে। এখানে বলছে যে মোকদ্দমাটি রক্ষণীয় না, মানে খারিজ হবে বলছে। আমি আপনাকে অ্যানসার দিচ্ছি। মামলাটি মোকদ্দমাটি খারিজ হয়, উক্ত খারিজ আদেশের আপিল দায়ের করা হয়। ওই তো মানে বিচার করতে এত তারিখে বিচারিক আদালত ফেরত দেয়। আমরা তো অতঃপর ডেটটা দেখলাম না ভাই, এখানে আমাদের সালে মোকদ্দমাটি একতরফা ডিগ্রি হয়। ভাই হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি দেখেন। এটা কত সালের রে? সবাই উত্তরটা একটু পড়েন। এখানে যে প্রতারণার শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। এই যে প্রতারণার বিষয়টি প্রথমে জানতে পারে, অবগত ছিল, এটাকে হাইলাইট করে তারপরে ওরা উত্তর করছে। এখন একটা প্রবলেমেটিক প্রশ্ন অনেক সময় অনেক দিক থেকে ওই অনেক বইয়ে এক এক রকমের করে দেওয়া আছে। এই যে আজাদ ভাইয়ের বইয়ে এক একটা উত্তর এক এক রকম করে দেওয়া আছে, আইন পাঠ এক এক রকমের আছে। সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের প্রবলেমেটিক প্রশ্নগুলো আপনারা যে কোনো একটা ধারা, মানে যেটা সুইটেবল ওইটা উল্লেখ করে যে কোনো একদিক মুভ করবেন, মুভ করে তারপরে উত্তর করবেন। ভাই প্রশ্নকর্তা সে তো এক ধরনের অ্যানসার এক্সপেক্ট করে, তার মতো না হইলে আবার মার্ক দিবে। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন, কিন্তু কিছু কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আছে যেগুলোর উত্তর মানে প্রবলেমেটিক প্রশ্নগুলো ওইগুলো ওরা আর কি ওরকম দিয়েই থাকে যে উত্তর না করতে পারার জন্য। আবার মানে এত সূক্ষ্মভাবে মানে প্রশ্ন সেট করে থাকে, বেশিরভাগই ভুল করা হয়। এই জন্য অপশন থাকে দুইটা অপশনের মধ্যে থেকে যেটাতে সব থেকে বেশি মানে সুইটেবল মনে হবে বা বেশি মনে হবে আপনি পারবেন, সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা অ্যান্সার করবেন। বাকি যে আরেকটা উত্তর থাকবে, প্রশ্ন থাকবে, ওইটা আপনার একটু এক্সিট করে যাবেন, অ্যাভয়েড করে যাবেন। কিন্তু ভাইয়া এইখানে সমস্যাটা হচ্ছে আপনি যে জিনিসটা ধরছেন সেটা হচ্ছে ডিক্রি জারির মামলা। ব্যাপারটা তো ডিক্রি জারির মামলা না, এটা হচ্ছে একতরফা ডিক্রি রদের মামলা। এইটা আপনি 95 আর্টিকেল দিয়েই তো করবেন। আর যদি আপনাকে ডিক্রি জারির মামলায় প্রতারণার কথা বলে তখন নয় আপনি যে ফ্রড ভিডিটেটস অল সেই রুলস এ না যে তামাদির ক্ষেত্রে সময় নির্ধারিত থাকবে না সেটা দিতে পারবেন, কিন্তু আপনার এই মামলায় তো তামাদি সময় নির্ধারণ করেই দিছে। এই ক্ষেত্রে তো আর আপনার ওই রুলস এ যাওয়ার সুযোগ নাই।
মিসলিড হয়ে গেছে। হ্যাঁ মানে এইখানে আপনাকে আসলে জিনিসটা ধরতে হবে যে আমার কোন মামলা চাচ্ছে বা কি করতে বলছে। হুম, এই জন্য এই প্রবলেমেটিক প্রশ্নগুলো পড়ার সময় একদম মাথা ঠান্ডা করে একদম সুন্দর করে মাইন্ড একদম ফ্রেশ করে পড়বেন এবং প্রশ্নে কি যাচ্ছে এটা আর কি বোঝার চেষ্টা করবেন। ভাইয়া এই প্রশ্নগুলোর উত্তর না দেখলে বোঝা যায় না যে কোনটা কোন দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষেত্রে বোঝা যায় না, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর করলে কিছু ক্ষেত্রে ভুল হয়। এই জন্য বললাম যে অপশন থাকবে অথবা থাকবে, তখন আপনারা একটা রাইখা যেটা আপনারা মনে করবেন যে এটা উত্তর করতে পারতেছেন, তখন ওই প্রশ্নের উত্তর একটু করে দেবেন, স্কিপ করে যাবেন। কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো আপনারা এই 100 মার্কের ভিতর 10 নম্বর আপনারা উত্তর করতে চাইলেও উত্তর করতে পারবেন না, বা আপনাদের কিছুটা হয়তো ভুল হইতে পারে। সেই ক্ষেত্রে এই যে অল্টার করে অথবা দেওয়া থাকবে যেগুলো, তার মধ্য থেকে যে দুইটা কোশ্চেন বা যে একটা কোশ্চেন আপনারা মনে করতেছেন যে এটা আমরা ভালো পারবো বা উত্তর করলে আমরা একটু বেশি নাম্বার পাবো, তখন আপনারা সেটাতে একটু উত্তর করবেন। নিবিড়, তাহলে পরের কোশ্চেনটাতে যাও। শুনতে পান ভাই? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা। একটি দেওয়ানি মোকদ্দমার রায় প্রচারিত হয় 10/9/2015 খ্রিস্টাব্দ তারিখে। ডিক্রি প্রস্তুত হয় 6/9/2015 খ্রিস্টাব্দ তারিখ। ডিক্রিতে রায়ের প্রতিফলন না ঘটায় ডিক্রিদার 30/9/2015 খ্রিস্টাব্দ তারিখে উক্ত ডিক্রি সংশোধনের নিমিত্তে একটি দরখাস্ত দাখিল করলে 30/10/2015 তারিখে তা সংশোধিত হয়। ডিক্রি জারির মামলা দায়ের করা হয় 30/10/2018 ইং তারিখে। উক্ত ডিক্রি জারির মামলাটি তামাদি বারিত কি এটা লিমিটেশনের। আচ্ছা, এই বিষয়গুলো কোশ্চেন গুলো ধরতেই অনেক সময় আমরা আমি চাচ্ছিলাম যে এই জিনিসগুলো বেশ শর্ট আউট বলা হয়েছিল এটা তামাদিতে পারিত হবে না, তামাদিতে পারিত হবে না। ডিগ্রি সংশোধিত হইলে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তখন ডিগ্রি সংশোধিত হয় কত তারিখে? যে 30/10/2015, আর মামলা দায়ের করা হয় 30/10/18। 10 হ্যাঁ, যেদিন একদম লাস্ট ডেট ওই দিন হলো মামলা দায়ের করা হয়। 3 বছর পূর্তি যেদিন লাস্ট ডেট হয় ওই দিন কি মামলাটা দায়ের করা হয়, ডিগ্রি আচ্ছা, জারির এটা তো মামলাটা 3 দায়ের করা বছর। হয়। আচ্ছা তো আচ্ছা, আমাদের তো বাড়িতে হবে না 3 বছর। এখানে হাইলাইট করতে হ্যাঁ হবে হ্যাঁ, তোমার একটা ডিগ্রি যদি সংশোধিত হয় তাহলে ডিগ্রি জারির আবেদন করতে হয় 3 বছরের মধ্যে। তো এখন সংশোধিত হয় 30/10/2015-তে, আর ডিগ্রি জারির জন্য মোকদ্দমা দায়ের করা হয় 30/10/2018-তে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জারির তো ডিগ্রি জারির 3 বছর, বুঝছি হ্যাঁ, ভাই। ওই জন্য আর কি এটা কি তামাদিতে বাড়িতে হবে না। হ্যাঁ, পরেরটাতে যাও। ওইটা পরে আমি দেখলাম, বুঝছি, ওইটা সমস্যা নাই আর। হ্যাঁ, আর আর কারো কোনো প্রশ্ন করেন? প্রবলেমেটিক প্রশ্ন ধরেন তো আসলে একদম ক্লিয়ার যদি কোনো কনসেপ্ট না থাকে তাহলে আপনারা স্কিপ করে অন্য একটা যেটাতে আপনারা মোটামুটি একটু ভালো পারবেন ওইটাতে অ্যান্সার করবেন। এখন আপনার এই 100 নম্বরের মধ্যে দেখবেন যে আপনার 50 নাম্বার চলে আসবে বা 30-40 নাম্বার চলে আসবে প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে। সেই ক্ষেত্রে কিছুটা স্কিপ করে তারপরে আর কি আপনারা যাবেন। আর লাস্ট পর্যন্ত ভাই দেখেন যে কোনোভাবেই আপনারা ভাই, স্কিপ করতে পারতেছেন না, তখন যতটুকু মানে সম্ভব নিজ ধারণা থেকে লিখবেন, রেফারেন্স সহ। একটা এক্সট্রা ক্লাসের কথা, মানে এটা আসছিল কি জন্য যে আমরা যদি 5টা 7টা এরকম টাইপের কোশ্চেন সিলেক্ট করে যে এগুলো সর্ট আউট করা শিখতাম, যে কিভাবে
ধারাগুলো রিলেট করতে হবে, কোনটার সাথে কোনটা যাবে। নিবিড়, আমি তোমার কথা ক্লিয়ার বুঝতে পারছি। ভাই এটা বুঝতেছি যে আসলে এই ধারাগুলো মানে রিলেট করা, কোনটার সাথে কোনটা যাবে, এইগুলো বের করতে হবে শর্ট টাইমের মধ্যে। পুরো কোশ্চেনটা পড়ে, আর কোশ্চেন থাকে কত বড়, পড়তে পড়তে 2 মিনিট হয়ে যায় বুঝতে বুঝতে। হ্যাঁ, এই জন্য বলছি রিটেনের সময় খুব কম পাওয়া যাবে, রিটেনের সময় খুব কম পাওয়া যাবে। এই জন্য বিগত সালের বিজিএস এবং বার কাউন্ট যতগুলো প্রশ্ন আসছে, প্রত্যেকটা প্রশ্ন আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করবেন, বুঝে মুখস্থ করবেন, না বুঝে মুখস্থ করবেন না। এই বার কাউন্সিল আর বিজিএস এর যতগুলো প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোর মধ্য থেকেই দেখবেন যে 70% আপনারা প্রশ্ন হয়তো ঘুরায়ে পেঁচায়ে, না হলে সরাসরি, বেশিরভাগই সরাসরি কমন পাবেন। আর কিছু কিছু পাবেন যে একটু ঘুরায়ে দিছে বা একই কনসেপ্ট থেকে আরেকটা প্রশ্ন তৈরি করছে। আর 10% বা 15% প্রশ্ন পাবেন একদম নতুন, যে প্রশ্নগুলো আপনারা এর আগে কখনো হয়তো নাও দেখতে পারেন, 2-1টা কোশ্চেন, কিন্তু ধারা সম্পর্কিত এবং অন্যান্য বিষয় সম্পর্কিত আপনাদের কনসেপ্ট আছে। কিন্তু আপনাদের পাইতে হবে তো 50, তাই না? 50 পাইতে হলে মিনিমাম আপনারা 80 নাম্বারের উত্তর একদম সঠিক করে আসবেন। আর প্রশ্ন পাওয়ার পরে কখনোই আপনারা চিন্তা করবেন না যে, মনে করবেন যে মানে প্রশ্ন পড়ার পরে আবার প্রথমে একটা ঝোল আসে যে আমি তো কিছুই পারি না, আমার তো কিছুই মনে আসতেছে না। কিন্তু পরবর্তীতে যখন লেখা শুরু করবেন, লেখা স্টার্ট করবেন, তখন দেখবেন যে এক এক করে থলের মধ্য থেকে সব বের হচ্ছে। এতদিন যেগুলো পড়েছেন, যে ধারণাগুলো আছে, সবগুলো দেখবেন যে আস্তে আস্তে মনে হচ্ছে। এই জন্য প্রশ্ন পেয়েই সাধারণত আপনারা উত্তেজিত হবেন না, রিল্যাক্সে যে কোনো একটা প্রশ্ন দিয়ে লেখা শুরু করবেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ইসমাম ভাই বললাম এই যে প্রবলেম যেগুলো আসতেছে, তো আমি যে উত্তরটা দিব সেটা সপক্ষে আমি যদি জোরালো কোনো দিই, তার অনুযায়ী আমি যদি উত্তর করি, সেটা ওদের অনুযায়ী হয় নাই, সেক্ষেত্রে নাম্বার কি হবে? যদি নাম্বার কোনোভাবে কানেক্টেড হয়, যদি কোনোভাবে যদি রিলেটেড হয়, তাহলে হয়তো 2-1 দিবে বা 2-3 দিবে। যেমন ভাই সাক্ষ্য হয়নি ক্ষেত্রে আমি বলি, মানে এই যে এর প্রশ্নটা, নিবিড় যে প্রশ্নটা করলো ডিগ্রি সংশোধনের, ডিগ্রি জারির ওই যে প্রতারণা, ওই প্রশ্নটা যদি তুমি যে 48 ধারা দিয়েও যদি একটু লিখে দিয়ে আসো, তারপরে হয়তো 2-1 দিতে পারে। কিন্তু সঠিক না হয়ে ভুল অ্যান্সার করার দরকার নাই। শুরুর দিক থেকে কখনোই মানে 100% সঠিক না হয়ে ভুল অ্যান্সার করবেন না। ভাই আমি তো নেটে ছিলাম। আপনারা একটু লিখলেন, মানে 50% কনফার্ম, 50% আপনারা শিওর না, সেক্ষেত্রে একটু লিখলেন। ভাই আমি তো নেটে ছিলাম না, কারেন্ট চলে গেছিল। আচ্ছা ভাই, যে নিবিড়ের যে প্রশ্নটা, ওটার উত্তর কি ঠিক আছে ভাই? যেটা উত্তর নিবিড় পরে দিল, প্রতারণা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটার যে কি এল এর উত্তরটা দিল 3 ধারা অনুযায়ী, ওটাও কি ঠিক আছে? আইন পাঠের যেটা, ওটাও কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাজু ভাই, আপনার কোনো সমস্যা আছে? ভাই আপনার কথা সাউন্ডটা কম, আর একটু বাড়ানোর ব্যবস্থা করা যায় কিনা? আপনি একটু লাউড দেওয়ার তো সিস্টেম নাই, আপনি আরেকটু মানে কাছে নেন, ফোনটা কাছে নিয়ে তারপরে শোনেন। বলছি আপনার কি কোনো মানে সমাধানে কোনো সমস্যা আছে? জি না, নাই। থাকলে বলেন। না, সমস্যা নাই। ইসমাম, জি ভাই বলেন। আপনি যদি এই সমস্যা নির্ভর প্রশ্ন সবার উদ্দেশ্যে বলছি, আরো যদি সমস্যা নির্ভর প্রশ্ন আরো যদি ক্লিয়ার কনসেপ্ট চাও, তাহলে বিচার প্রক্রিয়া বইটা কিছু ওই যে রেফারেন্স দেওয়া আছে, প্রেসিডেন্ট দেওয়া আছে, ওই বিষয়গুলো মাঝে মাঝে করতে পারো, পড়তে পারেন। কিন্তু খুব সম্ভবত আমার মনে হয় না যে এইগুলো পড়লে পারে অত বেশি উপকার হবে। উপকার হবে কিন্তু এটা জ্ঞান অর্জনের জন্য, কিন্তু এই মুহূর্তে মানে পরীক্ষার ক্ষেত্রে উপকার হবে, কিন্তু অতটা পর্যাপ্ত সময় আপনাদের নাই। এই ক্ষেত্রে আপনারা ওই প্রিভিয়াস কোশ্চেন
এবং যদি কোনো সম্ভাব্য প্রশ্ন দিয়ে থাকে সেগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করবেন। প্রিভিয়াস কোশ্চেন প্রত্যেকটা একদম নিখুঁতভাবে অ্যানালাইসিস করে করে মুখস্থ রাখবেন। দেখবেন যদি সরাসরি কোনো না হয় তাহলে দেখবেন যে বইটার সাথে বা ওই ধারার সাথে কোনো না কোনো ভাবে কানেক্ট করতে পারতেছেন। আর দুই একটা কোশ্চেন কানেক্ট করতে পারবেন না, ওখানে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নাই। অন্য দিক দিয়ে আপনারা ইজিলি চলে যেতে পারবেন, 5 নাম্বার আপনার হয়ে যাবে। এমডি ভাই কে ভাই? আপনার মাইক্রোফোন অফ করেন, সাউন্ড বের করতেছে। শুনতে পাইনি। ওই এমডি নামে এক ভাই আছে, কি যেন মেরুন টি শার্ট পরা, ওনার মাইক্রোফোনটা অফ রাখতে হবে। রাজু ভাই। ওনার নাম হলো রাজু। আচ্ছা, তাহলে আমরা তামাদি আইনের পরীক্ষা আগামীকালকে নিচ্ছি। আর আমরা কি সাক্ষ্য আইনে মুভ করব? তামাদি আইনে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সাক্ষ্য আইনে মুভ করি। তামাদি আইনে কারো কোনো প্রশ্ন আছে আর? আপনারা কি সবাই ঘুমায় পড়লেন নাকি? কেবল 10টা 50 বাজে। আচ্ছা ঠিক আছে, আপনার সাক্ষ্য আইনে চলে যাই। সাক্ষ্য আইন থেকে সমস্যা নির্ভর প্রশ্ন খুব কম হবে, এখানে থিওরিক্যাল প্রশ্ন বেশি হবে। 2টা প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করবেন। এখন সাক্ষ্য আইনের থেকে কিন্তু রিটেনের ক্ষেত্রে ভালো নাম্বার পাওয়া যায়, ভালো নাম্বার পাওয়া সম্ভব। এক্ষেত্রে আপনার সাক্ষ্য আইন আপনাদের একটা প্লাস পয়েন্ট হইতে পারে। সাক্ষ্য আইনের প্রথম প্রশ্ন, সাক্ষ্য কাকে বলে? রাশেদ বলো। রাশেদ কি শুনতে পাচ্ছ? বলো সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য হলো এক প্রকার আইনগত পন্থা যা কোনো ঘটনাকে প্রমাণ বা অপ্রমাণ করার চেষ্টা করে এবং এই সত্যতা বিচারে কোনো সন্ধানের জন্য নিবেদন করে। হ্যাঁ, আর এখানে এই যে সাক্ষ্য আইনের 3 ধারাতে সাক্ষ্যের সংখ্যা দেওয়া আছে, তারপরে নতুন করে ডিজিটাল, তারপরে ফরেনসিক, এইগুলো ইনক্লুড করা হয়েছে। এই ধরনের সাক্ষ্য আগে আমরা দেখতাম যে আমাদের গ্রহণযোগ্যতা ছিল না, পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বে এই যে ডিজিটাল, ফরেনসিক এবং অন্যান্য সাক্ষ্যের গুরুত্ব এত বেশি বেড়ে যায় যা আসলে সংশোধন না করে উপায় পায় নাই, বা এত জরুরি হয়ে পড়ছে পরবর্তীতে সংশোধন করছে। তো এখন যখন আপনারা যে কোনো একটা সংজ্ঞা লিখবেন, প্রত্যেকটা সংজ্ঞার সাথে সাক্ষ্য আইনে দেখবেন যে ডিজিটাল বা ফরেনসিক এই সাক্ষ্যটা ইনক্লুড করা হয়েছে। ডিজিটাল সাক্ষ্য, এই সাক্ষ্যগুলো ইনক্লুড করা হয়েছে। তো এই ক্ষেত্রে এইগুলো রেফারেন্স সহকারে এইগুলো একটু উল্লেখ করবেন যে কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে। ফিজিক্যাল, ফরেনসিক, এভিডেন্স এগুলো, তবে ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক্স রেকর্ড এগুলো ইনক্লুড করবেন। সাক্ষ্য কত প্রকার? রাজু ভাই বলেন। রাজু ভাই, সাক্ষ্য কত প্রকার? শুনতে পাচ্ছেন?
রিলিয়া? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সাক্ষ্য কত প্রকার বলো? 2 প্রকার: মৌখিক সাক্ষ্য আর দালিলিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। সাক্ষ্য 3 প্রকার। আরেকটা কি? ধারা অনুযায়ী 3 প্রকার। এখন নতুন সাক্ষ্য রেকর্ড হয়েছে না? হ্যাঁ, ওই যে হচ্ছে ফিজিক্যাল এন্ড ফরেনসিক। ফরেনসিক সাক্ষ্য। জি জি জি। পারিপার্শ্বিক সাক্ষ্য। সাক্ষ্য কত প্রকার, কি বৃত্তান্ত, এই বিষয়গুলো আমরা সামনে পরবর্তীতে যখন এই যে 60 ধারা 59 ধারা এগুলো পড়বো তখন আগে আমরা আরো বিস্তারিত পড়বো। এখন পারিপার্শ্বিক সাক্ষ্য কাকে বলে? সার্কামস্ট্যান্স এভিডেন্স। সুজন? সুজন শুনতে পাচ্ছ? আচ্ছা আমি বলি, পারিপার্শ্বিক সাক্ষ্য বলতে বোঝাচ্ছে এরকমের যে ধরেন কোনো একটা বিষয় বিচার্য বিষয়ের সাথে এরকম ভাবে কানেক্টেড যেটা সরাসরি কানেক্টেড না, বা যে কোনো ভাবে আর কি কানেক্টেড যেটা আপনার মামলা প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করা যায় বা ব্যবহার হইতে পারে। এখন পারিপার্শ্বিক সাক্ষ্য যে কোনো ঘটনার সাথে আগে পরে বা অন্যান্য ক্ষেত্রে যে বিষয়টা রিলেটেড হয় বা যে বিষয়টা আপনার সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যায়, বা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যখন ওতপ্রোতভাবে কানেক্টেড হয় তখন সেটাকে বলা হচ্ছে পারিপার্শ্বিক সাক্ষ্য। পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন ধরেন আপনি খুন করতে গেলেন, খুন করতে যাবেন, যাওয়ার আগে আপনি ছুরি জোগাড় করলেন, তারপরে খুন করলেন, খুন করে আপনি ওই ছুরিটা পুকুরের মধ্যে রাখলেন, মানে ফেলাইয়ে দিলেন, তারপরে আপনি কয়েকদিন লুকায়িত থাকলেন, পলায়ে বেড়াইলেন, এর কাছে কানাঘুষা করলেন, কানাঘুষা ওইভাবে না করলেও মানে আপনার কোনো হদিস নাই। এই যে হত্যা করার পরে আশেপাশে যে সার্কামস্টেন্স তৈরি করলেন, যে আপনার যে আচরণগত যে পরিবর্তন হইলো, এইগুলো আপনার এই যে সার্কামস্টেন্স বা পারিপার্শ্বিক সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যায়। ভাই 6, 7, 8 এই ধারাগুলো পারিপার্শ্বিক সাক্ষ্য এটা ওইটা এক প্রকার, আর এটা হলো জাস্ট এটা টিকা আকারে আসবে, আপনাদের টিকা হিসাবে লিখতে হবে, এখানে ধারা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। ধারা উল্লেখ না করে জাস্ট এমনিতেই লিখলেই লেখা যাবে। আর ওই বিষয়টা একটু আলাদা, যেমন পরিণতি, ফলাফল, এইগুলোও রিলেটেড বা রিলিভেন্ট। ডিজিটাল রেকর্ড, ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝেন? ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড এই ক্ষেত্রে আপনাদের এই যে মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কোনো ছবি, কোনো টেক্সট, কোনো কিছুর মাধ্যমে যদি কোনো বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো ডকুমেন্ট আকারে বা সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে বা কোনো বিষয় প্রমাণ করার জন্য উপযুক্ত হিসাবে সংরক্ষণ করতে পারেন, সেই বিষয়টা আপনার ডিজিটাল সাক্ষ্য বা ইলেকট্রনিক রেকর্ড বা ডিজিটাল রেকর্ড, এইগুলো আপনার সাক্ষ্য হিসাবে গণ্য হবে বা সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাইবে। এর মূল কনসেপ্টটা হলো আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি আপনি সংরক্ষণ করেন বা পরবর্তীতে যদি সেটা উপস্থাপন করেন, এটা এই বিষয়ের ক্ষেত্রেও টিকা আসতে পারে অথবা 2-3 নাম্বারের একটা প্রশ্ন আসতে পারে। ফিজিক্যাল ফরেনসিক এভিডেন্স, এই ক্ষেত্রে আপনার বোঝা যাচ্ছে মানুষের দৈহিক এবং মানুষের চুল, নাক, কান বা অন্যান্য যে কোনো ক্লু যেটা দ্বারা যে কোনো অপরাধ বা যে কোনো বিষয় প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করা যাইতে পারে।
এটাও আপনার একটা টিকা আকারে আসতে পারে। এখন প্রশ্ন হলো বিচার্য বিষয় কাকে বলে। বিচার্য বিষয় সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধির 18-14 আদেশে বলা আছে। এখন আর সাক্ষ্য আইনের 5 ধারাতে বলা আছে। বিচার্য বিষয় কাকে বলে? রাজু ভাই কি শুনতে পাচ্ছেন? রাজু ভাই মানে ঘুমায় গেছে। গোলাপ, হ্যাঁ, প্রশ্নটা আরেকবার। বিচার্য বিষয় বলতে কি বুঝো, বা বিচার্য বিষয় কাকে বলে? বিচার্য বিষয় হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ের বিচার আদালতে করা হচ্ছে। কোন একটি ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয় এক পক্ষ দৃঢ়ভাবে সেটা স্বীকার করবে আর এক পক্ষ সেটা অস্বীকার করবে, তখনই বিচার্য বিষয় সৃষ্টি হবে। কোন বিষয় প্রমাণ করার জন্য যে কতগুলো প্রশ্ন বা কোন বিষয়ের অস্তিত্বহীনতা বা অস্তিত্ব প্রমাণ করার জন্য আদালত কর্তৃক বা বিচারক কর্তৃক মৌলিক যে বা মূল যে কিছু কতগুলো প্রশ্ন উত্থাপন করে বা প্রশ্ন নির্ণয় করে সেটাকেই বিচার্য বিষয় বলা যায়। অন্য সেন্সে বলা যায় যে বিচার্য বিষয় হইল যে কোনো বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা প্রমাণ করার জন্য আদালত কর্তৃক নির্ণয়িত কতগুলো প্রশ্ন। বিচার্য বিষয় কয় প্রকার? দুই প্রকার, কোশ্চেন অফ ল, কোশ্চেন অফ ফ্যাক্ট। হ্যাঁ, কোশ্চেন অফ ফ্যাক্ট আর ইভেন্ট ফ্যাক্ট। সকল সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। এটার ব্যাখ্যাটা ইসমাম দাও। ইসমাম, এই যে এভার, এনার নাম মানে কি নাম জন্য তোমার একটু বলো তো ভাই। এভার হানিফ, হানিফ কি শুনতে পাচ্ছ? ভাই বলেন। এই যে সকল সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। হ্যাঁ ভাই। হ্যাঁ, এটার একটু মূল কথাটা একটু বলো। সকল সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। ভাই আমি ভালো মতো বলতে পারবো না। বিষয়টা হলো যে কেউ কি বলতে পারবেন বা বলবেন? এটার উত্তর কেউ বলবেন? ভাই পারবো সম্ভবত, কিন্তু ধারাটা বলতে পারবো না। নিজের মতো করে বলো, নিজের মতো করে। কোশ্চেনটা যদি আরেকবার বলতেন ভাই প্লিজ। সকল সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। আচ্ছা, এটা হচ্ছে এই যে কিছু টাইপস এর সাক্ষ্য আছে যেগুলো গ্রহণযোগ্য প্রাসঙ্গিক, কিন্তু এগুলো আপনার গ্রহণযোগ্য নয়। যেমন ওই যে স্বামী স্ত্রীর মতো পত্রালাপ কিংবা এই টাইপের কিছু। ভাইয়া সকল সাক্ষ্য হচ্ছে
সকল সাক্ষ্যই গ্রহণযোগ্য, কিন্তু আদালত কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না সেটার একমাত্র এই ক্ষমতা হচ্ছে আদালতের। অর্থাৎ এর দ্বারাই বোঝা যায় যে কোন সাক্ষ্য গ্রহণযোগ্য আর কোন সাক্ষ্য গ্রহণযোগ্য না সেটা আদালত করবে। কিন্তু প্রাসঙ্গিক সকল সাক্ষ্যই আর কি প্রাসঙ্গিক হিসেবে কাজ করে। এরকম কি ভাই? তারপর ভাই ওই যে বিচারকের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। বিষয়টা হলো যে ধরেন আপনারা যে সাক্ষ্য দেন, যে যত একটা বিষয় প্রমাণ করার জন্য আপনারা যতগুলো সাক্ষ্য দেন, এর মধ্যে দেখা গেল আপনারা আয়ো সাক্ষ্য দিলেন, আপনারা ফরেনসিক থেকে সাক্ষ্য দিলেন, আপনারা এই যে যারা যে কর্মকর্তা সিজ করে তার সাক্ষ্য দিলেন। এখন সকল সাক্ষ্য কিন্তু প্রমাণ করার জন্য গ্রহণযোগ্য নয় বা দরকারও হয় না। কোন সাক্ষ্যটা আদালত গ্রহণ করবে বা কোন সাক্ষ্যটা গ্রহণ করবে না, এটা নির্ধারণ করবে পুরোটাই আদালত। আবার দেখা গেল যে আপনি একটা বিষয় সম্পর্কে কি করলেন, শোনা সাক্ষ্য দিলেন বা শ্রুত সাক্ষ্য দিলেন, সেই ক্ষেত্রেও কিন্তু বিচারক এটা গ্রহণ করবে কি করবে না এটা নির্ধারণ করবে বিচারক। এটা নির্ধারণ তো অন্য কেউ করবে না। এখন একটা বিষয় প্রমাণ করার জন্য কিন্তু এই যে সাক্ষ্যটা দিলেন, ওই সাক্ষ্যটা কিন্তু এই যে শোনা সাক্ষ্য হোক বা এই যে সিজ করছে, জব্দ করছে তার সাক্ষ্য, এখন এইগুলো কিন্তু ওই অপরাধের সাথে কিন্তু রিলিভেন্ট। এই জন্য বলা হচ্ছে এটা হলো প্রাসঙ্গিক, কিন্তু প্রাসঙ্গিক সাক্ষ্য হলে যে এটা গ্রহণ করতে হবে এরকমের কোনো কিছু না। এটা গ্রহণ করবে কি করবে না এটা আদালত নির্ধারণ করবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। জি ভাই। কোন কোন বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যায়? বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ, বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। এই যে প্রিন্সিপাল অফ রেস গাস্ট, এটা একটু দেখে যাবেন 6 ধারাতে। আর আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই থাক। কালকে আমরা তামাদি আইনের পরীক্ষা নেই, পরীক্ষা নেওয়ার পরে তারপরের দিন আমরা সাক্ষ্য আইনটা যতটুকু সম্ভব শেষ করব। তারপরের দিন আবার তার বৃহস্পতিবার আবার আমরা ক্লাস নিব। তারপরে আমরা শুক্রবারে অথবা শনিবারে আমরা সাক্ষ্য আইনের পরীক্ষা নিব, পুরো সাক্ষ্য আইনের। ওকে ভাই, আপনারা এখন এই তামাদি আইনটা শেষ করেন, আর কালকে পরীক্ষা আমরা একটু দ্রুত নিব। কারণ প্রশ্ন দেখতে দেখতে অনেকটা উত্তরপত্র দেখতে দেখতে অনেকটা সময় লেগে যায়। আর খুব সম্ভবত 8টার দিকে বা 8:30টার দিকে আমরা প্রশ্ন দিয়ে দিব। তারপর আপনারা পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমাকে এসে পিকচারগুলো তুলে তুলে দিয়ে দিবেন। আর পরবর্তীতে কিভাবে পরীক্ষা নেবেন, ওই বিষয়ে পরীক্ষা দিবেন, ওই বিষয়ে আমি নির্দেশনা গ্রুপে দিয়ে দিব। না ইসমাম দেখলাম এর আগে একটা মানে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে ডায়েরি জাতীয় যে খাতা আছে ওই খাতায় লিখছে। ছোট ছোট খাতায় লিখলে অনেকগুলো পেজ হয়, দেখতে একটু অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো আপনারা তামাদি আইন পড়েন। কালকে আমরা তামাদি আইন পরীক্ষা নেই, তারপরের দিন আমরা সাক্ষ্য আইনটা আবার স্টার্ট করব। জাস্ট আমরা স্টার্ট করে রাখলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।